এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ একটা নতুন ডাইনামিক্সের কথা বলছি। আমরা জানি রাজনীতিতে বহু ডাইনামিক্স বা বহু পর্যায় থাকে, এমন কিছু কিছু খাদ, এমন কিছু কিছু চড়াই উতরাই থাকে যেটা গোটা রাজ্য বা দেশকে বদলে দিতে পারে। এরকমই একটা নতুন ডাইনামিক্স বা একটা নতুন ডিসরাপশন বা একটা নতুন জায়গা তৈরি হচ্ছে, যে জায়গাটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আমরা বুঝতে পারছি না। আমরা বুঝতে পারছি না যে এখন যে জায়গাটা তৈরি হচ্ছে, কোন জায়গাটা তৈরি হচ্ছে। তিনটে শক্তি এক জায়গায় চলে আসে। এবার তিনটে শক্তি তারা মহাশক্তিধর নয়, এটা একটা ভালো দিক বা একটা মোটামুটি দিক। যেরকম AIMIM, আসাদুদ্দিন ওয়েসির মিম, খুব ছোট করে যেটাকে বলা হয় মিম। এই মিম দলটা গোটা দেশে বিভিন্ন জায়গাতে খুব পপুলার। আপনারা জানেন আসাদুদ্দিন ওয়েসি নিজে আইডেন্টিটি পলিটিক্স বা একদম নির্দিষ্ট কমিউনিটির জন্য রাজনীতি দীর্ঘদিন ধরে করে এসেছেন। আসাদুদ্দিন ওয়েসি এবং তার ভাই দুজনেই করে এসেছেন এবং দুজনেই যথেষ্ট পপুলার, যথেষ্ট জনপ্রিয়। এবার এরা যে এক একটা রাজ্যে সরকার ফেলে দিচ্ছে বা সরকার করছে এমনটা নয়, কিন্তু এরা কিন্তু ভোট কাটুয়া হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যে খেলছে। এই আসাদুদ্দিন ওয়েসির পপুলারিটি, জনপ্রিয়তা নিয়ে কোনো কথা কেউ কাউন্টার করবে না, কিন্তু মিম বাংলাতে কতটা কার্যকরী সেই দিকটা আমাদের দেখতে হবে। মিম ইতিমধ্যে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের বিভিন্ন জায়গাতে যথেষ্ট বড় ঝড় তুলেছে। তার কারণ তৃণমূল কংগ্রেস থেকে একটা বড় সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা মিমে চলে গেছে। এবার এই মিম একটা গোষ্ঠী, এর পাশে মিমের রাজনীতির স্টাইলটা যেটা, সেই স্টাইলে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, মানে ফুরফুরা শরীফের সিদ্দিকীরা, তারা এতদিন ধরে একটা দলকে সমর্থন করে এসেছিল। এখনো তোহা সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকী, কাসেম সিদ্দিকী এরা নির্দিষ্ট দলকে সমর্থন করেছে, বা সেই দল মানে তৃণমূল কংগ্রেস বা CPM এদের পেছন থেকে ব্যাকআপ দিয়েছে। এই প্রথম আমরা দেখলাম নওশাদ সিদ্দিকী তারা নিজেরা একটা দল তৈরি করলো, ফুরফুরা শরীফের দল, যেটা গোটা বাংলাতে বিভিন্ন পকেটে পকেটে নিজেদের ওই বললাম ফ্যান্ডম বা ভাইজানের ফলোয়ার, সেই ফলোয়ার তৈরি করতে শুরু করলো। ইতিমধ্যে বামেদের সাথে জোট করে আমরা দেখেছি নওশাদ সিদ্দিকী বিধায়ক হয়ে গেছে ভাঙড়ে। মানে অনেকের রাজনীতিতে নওশাদ সিদ্দিকীকে বলে ছোটা আসাদুদ্দিন ওয়েসি সাহেব বা মিনি আসাদুদ্দিন ওয়েসি। আসাদুদ্দিন ওয়েসি সারা দেশে যা, নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গে তাই, অনেকে বলতো। কিন্তু এই সমস্ত কিছুতে ঘেঁটে দেওয়া হলো হুমায়ুন কবিরের আগমন। হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে প্রথমে বললেন বাবরির একটি বিতর্কিত ধাঁচা তৈরি করবেন, বেলডাঙাতে তৈরি করবেন, তার জন্য টাকা সংগ্রহ, অর্থ সংগ্রহ ইত্যাদি ইত্যাদি হলো। এবং তারপর হুমায়ুন কবির বললেন আমি দল ঘোষণা করবো, এবং সেটা আমাকেই এই চ্যানেলেই এখানেই দাঁড়িয়ে বলেছিলেন। এবং তারপর সেই দলটা তৈরি হলো জনতা উন্নয়ন পার্টি, জুপ। এবার এই তিনটে শক্তি বা ক্ষুদ্র শক্তি, মাঝারি শক্তি, যাই বলেন না কেন, এরা এক প্ল্যাটফর্মে চলে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কালকে মিটিং হয়েছে, আজকেও মিটিং হচ্ছে, ভবিষ্যতেও অনেকগুলো মিটিং হবে। আজকে জবাব চায় বাংলা আসলে এটা বোঝার জন্য আসাদুদ্দিন ওয়েসি, নওশাদ সিদ্দিকী
এবং হুমায়ুন কবির, এই তিনজন যদি একসাথে এক প্ল্যাটফর্মে চলে আসেন, যেটা জোট, সেই জোটটা কতটা ভয়ঙ্কর হতে পারে তৃণমূলের জন্য, বিজেপির জন্য বা বামেদের জন্য। আমি বামেদেরকেও নস্যাৎ করছি না, কারণ বামেদের কিন্তু একটা বড় সংখ্যক সংখ্যালঘু ভোট রয়েছে। এই ভোটটা কি পুরোপুরি বেরিয়ে যাবে এই জুপ, আইএসএফ এবং মিমের দিকে? তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে রক্তক্ষরণ শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ, মালদা, ডোমকল, দিনাজপুর বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেসের যেভাবে রক্তক্ষরণ হচ্ছে সেটা ভয়ানক। মিমে চলে যাচ্ছে, আইএসএফে কম যাচ্ছে, কিন্তু মিমে ভয়ঙ্করভাবে যাচ্ছে। এটা চলতে থাকলে কংগ্রেসও কিন্তু ক্ষতবিক্ষত হবে। কংগ্রেসের একটা বহু পুরনো, মানে স্বাধীনতার পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা ন্যাচারালি কংগ্রেসকে বিশ্বাস করে, জওহরলাল নেহরুর জন্য হোক বা ইন্দিরা গান্ধীর জন্য হোক। তারা মনে করে যে কংগ্রেস ছিল বলে সংখ্যালঘুরা ভারতে ভালোভাবে থাকতে পারছে, এটা তাদের একটা ধারণা। যে ধারণাটা অনেক ক্ষেত্রে চির ধরেছে বিভিন্ন সময়, কিন্তু তারপরেও এই ধারণাটা রয়েছে। কিন্তু এখন বাংলার যে ডাইনামিক্সের কথা বললাম, সেই ডাইনামিক্স কি পুরোপুরি বদলে যেতে পারে? কংগ্রেসও কি রক্তক্ষরণের শিকার হতে পারে, ক্ষতবিক্ষত হতে পারে এই আসাদুদ্দিন ওয়াইসি, হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকীর এক সরল রেখায় চলে আসাতে? একটা প্রতিবেদন দেখবো এবং তারপর পরবর্তী অংশ। বাংলায় কাজ আছে দাদা? কোনো কাজ নাই। কোনো কাজ নেই? না। কোনো কাজ আছে বাংলায়? কি কাজ আছে? যদি কাজে থাকতো তাহলে মানুষ যেত এখান থেকে। মুখ্যমন্ত্রী যদি এটা জানতো যে বাংলাতে কিছু করার থাকতো, ইচ্ছা থাকতো, নিশ্চয়ই করতো, কিন্তু করেনি। উনি এতই স্বার্থপর। আমাদের পশ্চিমবাংলার ভিতরে কাজ দেখ, এইটা আমাদের দাবি। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। সংখ্যালঘুদের আস্থা কার্যত হারিয়েই ফেলেছেন মমতা ব্যানার্জি। তাই এবার উস্কানির রাস্তায় হাঁটছে তৃণমূল কংগ্রেস, আর উস্কানির ফল দেখতে পাচ্ছে গোটা দেশ। ছাব্বিশের ভোটে তৃণমূলকে ঘিরতে এক যোগে তৈরি আইএসএফ ও মিম। অন্যদিকে মমতার বিরুদ্ধেই অস্ত্র শানাচ্ছেন এক সময়ের মমতার সৈনিক হুমায়ুন কবির। মমতাকে হারানোর চ্যালেঞ্জ পর্যন্ত ছুড়ে দিয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। আজকে তাদের নেতারা যখন ঘুম ছুটে গিয়েছে, ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে অভিষেককে আর মমতা ব্যানার্জিকে, তাদের নির্দেশে এখন মুখ খুলছে। এসব মুখ খুলে কোনো লাভ হবে না। মুর্শিদাবাদের মুসলিম ভোটাররা তো বটেই, অমুসলিম ভোটাররাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই তৃণমূল সরকারটাকে আর তারা রাখতে চায় না। মমতাকে হারাতে এবার মিম ও নওশাদের আইএসএফকেও দলে টানতে চাইছেন হুমায়ুন। 26-এ কি তাহলে নতুন রাজনৈতিক সমীকরণ দেখতে চলেছে বাংলা? এখনো সময় অনেক আছে। আমার টার্গেট যা, নওশাদদেরও টার্গেট তাই, কাজেই 2-2 4 মিলে যাবে। সময়ের জন্য অপেক্ষা করুন। হুমায়ুনের প্রস্তাবকে নাকচ করেননি নওশাদ সিদ্দিকী, তবে জোট করতেও ঝাঁপিয়েও পড়েননি। হুমায়ুন কবির সাহেব তার পক্ষ থেকে তিনি ডেডলাইন দিতেই পারেন, এটাতে তার কোনো তিনি ভুল করেছেন বলে আমার মনে হচ্ছে না। কোর কমিটি, রাজ্য কমিটির মিটিংয়েই এই সমস্ত বিষয়গুলো উত্থাপন হবে। উত্থাপনের পরে যে ডিসিশন নেব আমরা, ডিসিশন যেটা নেওয়া হবে আমাদের পক্ষ থেকে, তার পদক্ষেপ আমরা গ্রহণ করব। বিজেপি অবশ্য মিম, আইএসএফ ও জনতা উন্নয়ন পার্টির সম্ভাব্য এই জোটকে পাত্তা দিতে নারাজ। বাংলার মানুষকে ঠিক করতে হবে যে বাবরের নাম লেখা হবে না মোছা হবে। বাবরের নাম যদি লিখতে চান তাহলে হুমায়ুন কবির, মিম, আইএসএফকে ভোট দিন, মমতা ব্যানার্জিকে রাখুন। আর এই নাম যদি মুছতে চান বিজেপিকে আনুন। একদিকে সদ্য গড়ে ওঠা হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টি, যে হুমায়ুন কবির এত বছর মমতার প্রতিটা কৌশলই ধরতে পারেন। অন্যদিকে রয়েছে আইএসএফ। 2021-এ আত্মপ্রকাশ করেই একটা আসন ছিনিয়ে নিয়েছে তারা। আর সংখ্যালঘু যুব সমাজও ভাইজান বলতে পাগল। এরই মাঝে এবার বাংলায় ভোটে লড়তে চলেছে আসাদুদ্দিন ওয়াইসির দল মিম। বিহারে প্রথমবার ভোটে লড়েই 5টা আসন জিতে নিয়েছে তারা।
বিজেপি ছাড়াও এবার মমতাকে ত্রিফলা আক্রমণ শানাতে প্রস্তুত হুমায়ুন, ওয়াইসি এবং নওশাদের দল। এতকাল সংখ্যালঘু দোষণ করে আসা মমতা ব্যানার্জির ঘাম ছোটাবে কি সংখ্যালঘুরাই? রিপাবলিক বাংলা। এবং নির্দিষ্টভাবে যে ব্রেকিং নিউজ আমাদের কাছে আসছে, একের পর এক সূত্রের খবর আসছে, এবং যে সূত্রের খবরগুলো আপনাদেরকে আজকে জবাব চাই বাংলাতে সবচেয়ে বড় মেগা এই বিতর্কে সবচেয়ে বড় খবর হুমায়ুন কবিরের দলের থেকে, সবচেয়ে বড় খবর আইএসএফ থেকে, সবচেয়ে বড় খবর মিম থেকে, প্রত্যেকটা ময়ূকের সাথে এই জবাব চাই বাংলাতে পাবেন। প্রথমেই যে খবর, এই মুহূর্তে সিট নিয়ে প্রাথমিক আলোচনা এই মুহূর্তে হচ্ছে না। আবারও বলছি, এই মুহূর্তের ব্রেকিং নিউজ, হুমায়ুন কবির, আসাদুদ্দিন ওয়েসির দল এবং তার পাশাপাশি আইএসএফ তারা যদি এক প্ল্যাটফর্মে আসে, যদি জোটবদ্ধ হয়, আপাতত সেখানে সিট নিয়ে কোনো কথা নয়, প্রাথমিক কথাবার্তা হবে যে একই প্ল্যাটফর্মে তারা আসতে পারে কিনা সেটা দেখার জন্য। বছরের পরবর্তী দিকে ফেব্রুয়ারির পরে আসাদুদ্দিন ওয়েসি নিজে বৈঠকে বসতে পারেন এমনটাই খবর, এবং তার পাশাপাশি আপাতত হুমায়ুন কবিরের দল এবং আইএসএফ এর মধ্যে যে জোট নিয়ে সম্ভাবনা, তাতে একটু মান অভিমানের জায়গা থাকছে, কিন্তু সেই মান অভিমানের জায়গা যাতে না থাকে তার জন্যই সিট নিয়ে এখন আপাতত কোনো আলোচনা নয়। দেখুন, প্রাথমিকভাবে নওশাদ সিদ্দিকী ঘরপোড়া গরু বলবো কিনা আমি জানি না, আমি কাউকে নির্দিষ্টভাবে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন দুধেল গাই বলতে চাই না, কিন্তু একটা রূপক থাকে না, আমিও যেরকম বলি আমরা ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখছি, নওশাদ সিদ্দিকীও দেখেছেন বামেদের সাথে জোট করার সমস্যাগুলো, কংগ্রেসের সাথে বামেদের জোট, আর সেখানে থার্ড পার্টি হিসাবে মানে ওই সাবলেন্ডিং করে না, একজন ভাড়া নিলেন সেখানে আরেকটা ভাড়াটিয়া বসিয়ে দিলেন, এরকম নওশাদ সিদ্দিকীদের অবস্থাটা হয়েছিল। কংগ্রেস নওশাদ সিদ্দিকীদের পছন্দ করতো না, আবার বামপন্থীদের সঙ্গে নওশাদ সিদ্দিকীর অনেক মান অভিমান টানাপোড়েন চলেছে, এবং তার পাশাপাশি নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার হচ্ছে, তখন বামপন্থীরা ব্যস্ত চে গুয়েভারার মেয়ে এসছে কলকাতায় তাই নিয়ে। আমার এখনো মনে আছে, বামপন্থীদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যখন নওশাদ সিদ্দিকীকে জেলে নিয়ে যাচ্ছে, আপনারা কি বলবেন? সিপিআইএম এর দামাল নেতা, তরুণ তুর্কি নেতা নেত্রী, যাদেরকে ক্যাপ্টেন বলে বলা হয়, সেরকম অনেককে আমরা প্রশ্ন করেছিলাম যে কি বলবেন, নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হচ্ছে। তারা গম্ভীরভাবে বলেছিলেন এখন এসবের কথা নয়, এখন এসব নিয়ে কথা নয়, এখন চে গুয়েভারার মেয়ে এসেছেন, সেইটা এখন আমরা সেইটা নিয়ে কথা বলবো। এটা ছিল তাদের রিয়াকশন টাইম। পরবর্তীকালে তারা অবশ্য বাইকটাই দিয়েছে। তো নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরের এই প্রাথমিক জোটের যে সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে, সেটা আদৌ হয় না এটা ফেল হয় সেদিকে চোখ থাকবে। কিন্তু নওশাদ সিদ্দিকী এবার কিন্তু বার্গেনিংটা ভালো করবেন, কারণ হুমায়ুন কবির ঝানু পলিটিশিয়ান, হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে ট্রেনিং প্রাপ্ত, আর অন্যদিকে নওশাদ সিদ্দিকী তার রক্তে পলিটিক্স আছে, তার রক্তে জনপ্রিয়তা আছে। এই সিদ্দিকী বা ফুরফুরা শরীফের পীরজাদাদের এমনিতেই যথেষ্ট জনপ্রিয়তা আছে, সুতরাং এবার দর কষাকষিটা খুব টাইট হবে, এবং এটা তারা বুঝতে পারছেন বলেই আগে ভাগে সিট নিয়ে প্রথমেই কোনো ঘোষণা করে দিচ্ছেন না। হুমায়ুন কবির এই স্টুডিওতে হাঁটতে হাঁটতে আমার সাথে চা খেতে খেতে কিছু কথা বলছিলেন, তারপরে আমি ক্যামেরাটা নিয়ে এসে তার সাথে একটা ওয়াক দ্য টক, হাঁটতে হাঁটতে কিছু কথা, সে কথা আমরা বলি। কি বলেছিলাম, হুমায়ুন দা কি বলেছিল একবার শুনি। আপনি কি ভোট কাটুয়া না মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার কাটা? আমি ভোট কাটার জন্য রাজনীতি করছি না, আমি কারো নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার জন্য আমি এই রাজনৈতিক দল খুলছি না। আপনি বিজেপির হয়ে কাজ করছেন? বিজেপির হয়ে কাজ করার কোনো প্রশ্নই নেই। বিজেপির মতো করে, বিজেপি তো আজকে দেশে 19টা রাজ্য চালাচ্ছে, দেশ চালাচ্ছে, তো সেই বিজেপির সঙ্গে আমার ভোট কাটার সম্পর্ক নেই। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে বিরোধিতা করাই হচ্ছে আমার মেন কাজ। ভবানীপুরে যে ক্যান্ডিডেট দেবেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, ভবানীপুরেও দেব, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। ভবানীপুর লোকসভার মধ্যে আপনি দেবেন না? ভবানীপুর অ্যাসেম্বলিতে আপনি বলছেন, কারণ ফিরহাদ হাকিমের বিরুদ্ধে দেবেন? নিশ্চয়ই দেব, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে দেব, ওই বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে দেব, সিদ্দিকুল্লার বিরুদ্ধেও দেব। বিজেপি বা আইএসএফ বা সিপিএম যে কারোর সাথে জোটের ক্ষেত্রে আপনি ওপেন? বিজেপি বিরোধী
যে রাজনৈতিক দলগুলো আছে, যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায় বাংলায়, যারা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চায়, তাদের সঙ্গে আমার গাঁটছাড়া বাঁধতে বা সিট অ্যাডজাস্টমেন্ট করতে কোনো আপত্তি নেই। নওশাদ সিদ্দিকী, আসাদুদ্দিন ওয়েসি, হুমায়ুন কবির, এই তিনটে মুখ এক প্ল্যাটফর্মে চলে আসলে কি হতে পারে, এটা অনেকে একটু টেনশন করছে। অনেকে ভাবছে যে 1946 সালের পুনরাবৃত্তি হবে। এভাবে তো শেষবার 1946 সালে মুসলিম প্রোফাইল পলিটিশিয়ান এক প্ল্যাটফর্মে চলে এসেছিল। সুরাওয়ার্দী, মোহাম্মদ আলী জিন্নাহ, তারা প্রত্যেকে একসাথে চলে এসেছিল। ওদিকে ফজলুল হক। এই একসাথে চলে আসার যে প্রবণতাটা, এটা কার ফায়দা কার লস, যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করে নেব। প্রথমে স্টুডিওতে যারা রয়েছেন, দেবাশিস চৌধুরী অধ্যাপক রয়েছেন জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে, আজকে কামাল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন এই মুহূর্তে সুদীপ্ত সরকার আইনজীবী, অন্যদিকে দানিশ ভাই এই মুহূর্তে রয়েছেন, দানিশ আজিজ AIMIM এর প্রেসিডেন্ট পশ্চিম বর্ধমান, রয়েছেন কাশেম আলী, এবং তার পাশাপাশি জয়দীপ সেন আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আমি প্রত্যেকের কাছে যাবো। আমি প্রথমে দানিশ আজিজের কাছে যাচ্ছি। দানিশ আজিজ, যে সম্ভাবনাটা তৈরি হচ্ছে, আমি জানি এই সম্ভাবনাটা ভুল হতে পারে, ঠিক হতে পারে, খারাপ হতে পারে, ভালো হতে পারে, কিন্তু এটা তৈরি হচ্ছে। আর এই তৈরি হওয়াটা নিয়ে গোটা বাংলায় এখন চাঞ্চল্য। আসাদুদ্দিন ওয়েসি তার মানে সিরিয়াসলি বাংলায় পলিটিক্সটা করার কথা ভাবছে তার দলকে সামনে রেখে। বাংলাতে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি সাহেব আজ থেকে নয়, অনেক বছর থেকে লেগে পড়ে আছেন, ঠিক আছে। আর ওনার যে নেতৃত্বে, ওনার নির্দেশে গোটা বাংলায় আজকে জনজোয়ার এসছে মিমে যোগদানের জন্য, মিমের কাজের জন্য। আমরা জায়গাতে যাচ্ছি, এক কোণা থেকে এক কোণা যাচ্ছি, পুরো জেলায় জেলায় ঘুরে আমরা যোগদান চালাচ্ছি, প্রোগ্রাম চালাচ্ছি। কন্টিনিউ আমাদের যোগদানের প্রোগ্রাম, বস্ত্র বিতরণের প্রোগ্রাম, পাবলিকের সাথে রিলেশনের প্রোগ্রাম কন্টিনিউ চলে যাচ্ছে, ঠিক আছে। তো এই সব আপনাকে বুঝতে হবে, বাংলাতে আসাদুদ্দিন ওয়েসি সাহেব যদি সিরিয়াস পলিটিক্স না ভাবতেন তাহলে এইরকম জিনিসগুলো করতেন না। কারণ আগামী দিন এই বাংলাতে যে বাংলার জনগণ ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি সাহেবকে যেভাবে চাইছেন, ওইভাবেই ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি সাহেবও চাইছেন এই বাংলার মধ্যে। তোমাদের লক্ষ্যটা কি? আমি শুনছি যে তোমরা প্রত্যেক সংখ্যালঘু মুসলিম MLA এবং যারা নেতা, পপুলার ফেসেস, তাদের সবাইকে বলছো তাদের একসাথে ছাতার তলায় আনতে। মানে তুমি বলছো যে হুমায়ুন কবিরও তোমার ভাই, ফিরহাদ হাকিমও তোমার ভাই, নওশাদ সিদ্দিকও তোমার ভাই, মানে একটা বৃহত্তর কালেকটিভ বা জোট তৈরি করার চেষ্টা হচ্ছে বাংলায়। অবভিয়াসলি আমরা যারা তৃণমূল কংগ্রেসকে আর যারা ভারতীয় জনতা পার্টিকে হারাবার জন্য আগে আসবে, আমরা তাদের সাথে হাত মিলিয়ে বাংলার রাজনীতিতে এগোতে চাই। কারণ এই বাংলাতে যেভাবে দুর্নীতি, ভ্রষ্টাচারের রাজনীতি, এই ভারতীয় জনতা পার্টি হোক বা এই তৃণমূল কংগ্রেস হোক, এই দুজন পার্টি মিলে দুর্নীতি আর ভ্রষ্টাচারের যে রাজনীতিটা বাংলাতে চালিয়েছে লাস্ট 11 বছর থেকে আর লাস্ট 15 বছর থেকে, তাদেরকে আমরা সবক শিখাতে চাইছি। এই বাংলাতে মাইনরিটিস ভোট, পাবলিকদের ভোটই সবকিছু। তৃণমূলের নেতারা বা তৃণমূল পার্টিটা সবকিছু নয়, বা বিজেপি নেতারা বিজেপি নেতার সবকিছু নয়। জনতা হলো সব থেকে বড় বলবান, ওটা আমরা দেখাতে চাইছি। ওই পথেই ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি সাহেব তৃণমূলের বি টিম নয় তো? ময়ূক এই জিনিসটা জিজ্ঞেস করতে চাইছে, তোমরা আবার তৃণমূল বা বিজেপির বি টিম নয় তো? অনেকে বলছে বিজেপি টাকা দিচ্ছে, অনেকে বলছে তৃণমূল টাকা দিচ্ছে। কারোর বাবার ক্ষমতা, তৃণমূল হোক বা বিজেপি হোক, এই দুটো পার্টির ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যদি এদের বাবার ক্ষমতা থাকলে MIM কে বি টিম প্রুফ করে দেখা, তারপর কথা হবে আপনার সাথে। কিন্তু দানিশ ভাই, তোমার দলে বাঙালি মুসলিম সম্প্রদায়ের মানুষ আসবে কেন? তোমরা তো বলো, আসাদুদ্দিন ওয়েসি সাহেব বলেছে যে বন্দে মাতরম আমরা বলবো না, গাইবো না, এরকম অনেক বিতর্কিত জিনিস আছে। আমি এর আগেও বলেছি, আপনাকে আজও বলছি, আর্টিকেল 26 আমাদের রাইটস দিয়েছে, কি খাবো, কি বলবো, কোথায় বসবো, কার সাথে কথা বলবো, কার সাথে উঠবো, কার সাথে দেখা করব, এটা ব্যক্তিগত ব্যাপার।
টিএমসি ডিসাইড করবে না, বা তৃণমূল কংগ্রেস বা বিজেপি ডিসাইড করবে না যে আমি কোথায় থাকবো, কোথায় যাব, কোথায় খাবো, কার সাথে কথা কিন্তু বলবো। বন্দে মাতরম কারণ বলতে তো আমাদের আপত্তি বাবা থাকা সাহেব ভীমরাও উচিত নয়। আম্বেদকরের সংবিধান তৃণমূল কংগ্রেসও আমাদেরকে বন্দে rights মাতরম দিয়েছে। বলে, বিজেপিও বন্দে মাতরম বলে, বন্দে মাতরমের প্রবলেমটা ওটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, ওটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের ব্যক্তিগত ব্যাপার আলাদা, আমাদের ব্যারিস্টার এটা এটা বাংলার মানুষ এটা খাবে যে বন্দে মাতরম আমরা বলবো না এমন একটা দল, সেই দলে আমরা যোগদান করব? তোমাদের এই মুহূর্তে কত যোগদানের কোনোদিন আমরা হিসেবটা কত? কাউকে মানা করিনি। তৃণমূল কংগ্রেসে আমরা কোন কোন কোনোদিন জেলায় কাউকে কোন মানা কোন করিনি। ব্লকে মিমে আমরা এখন যোগদান কোনোদিন- হচ্ছে? আমরা কোনোদিন কাউকে বন্দে মাতরম বলতে মানা করিনি। আমরা দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, আপনার নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, আপনার সাউথ 24 পরগনা, তারপর আপনার বাঁকুড়াতে অন্দাগ্রামে, বাঁকুড়াতে আপনার বিষ্ণুপুরে, আমরা প্রত্যেকটা জায়গা নিজেদের প্রোগ্রাম চালাচ্ছি, যোগদান চলছে। আপনি দেখতে পাচ্ছেন, আপনারাই নিউজ চালাচ্ছেন, আমাদের মুখের কথা তো নয় এটা, নিউজটা তো আপনারাও চালাচ্ছেন। বেশ, আমি হুমায়ুন কবিরের দল জেইউপি, সেই জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে কামাল হোসেন এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, তার কাছে যাব। কিন্তু কামাল হোসেনের কাছে যাওয়ার আগে আমি বাংলার মানুষকে এই মুহূর্তে একটা প্রশ্ন করতে চাই, এবং এই প্রশ্নটা জুপকেও আমি করব। ময়ূকের প্রশ্ন, হুমায়ুন কবির মিম বা আইএসএফকে সিট ছাড়বে, সিট দেবে হুমায়ুন কবির? হুমায়ুন কবির তো নিজে এখন একটা ভালো অ্যাডভান্টেজের জায়গায় রয়েছে, যেখানে বাবরির যে ধাঁচা তৈরি করার কথা বলা হচ্ছে বেলডাঙাতে, সেটা নিয়ে যথেষ্ট আবেগ তৈরি হয়েছে। হুমায়ুন কবির এই মুহূর্তে কি কোনোভাবে নিজের জায়গা আইএসএফ বা মিমকে ছাড়বে? আর যদি ছাড়ে কেন? কামাল হোসেন সাহেব। দেখুন, যে জোটের কথাবার্তা তো চলছে, অনেকটা আগিয়ে গেছে, সেখানে না এখনো আগিয়ে গেছে কি? যে কোনো মুহূর্তে জোট ভেঙেও যেতে পারে, তৈরিও হতে পারে, ভেঙেও যেতে পারে, রাজনীতিতে সবকিছু হতে পারে। না, জোট ভাঙবে না সেটা ঠিক, কারণ এই অপশাসনের হাত থেকে বিশেষ করে সংখ্যালঘুদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন সংখ্যালঘুরা জানে এই 26-এ যদি আবার এই সরকার থাকে তাহলে সংখ্যালঘুদের আরও বিড়ম্বনা শুরু করে দেবে এই সরকার। সুতরাং দেখুন, প্রাথমিক আলোচনার পর তারপরে যখন সিট নিয়ে পর্যালোচনা হবে, নিশ্চয়ই যে যেখানে শক্তিশালী সেখানেই তার সিট অফার করা হবে, এটা তো খুব স্বাভাবিক। এছাড়াও উত্তর, দক্ষিণ, মধ্যবঙ্গ সমস্ত জায়গায় সবাই মিলেমিশে আমরা থাকবো, সেটা একেবারে পরিষ্কার। এবং জোট অটুট থাকবে, এটা ঠিক, কারণ দেখুন 105টা কনস্টিটিউয়েন্সি মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত, সেখানেই যদি জোটটা হয় মানে হবেই, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে 80 থেকে 90টা সিট একেবারে নিশ্চিত। না, 80 থেকে 90টা সিটে আপনি বলছেন মিম, হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকীরা থাবা বসাতে পারবে? মানে এটা আপনারা অকল্পনীয় কথা বলছেন না? না, একদম অকল্পনীয় নয়। যে 80 থেকে 90টা সিটে মুসলিম ভোটাররা তারা নিয়ন্ত্রণ করছে। একেবারে এই জায়গা থেকে তো মমতা ব্যানার্জি এতদিন মুসলমানদের নিয়ন্ত্রণ করেছে এবং বেঠিকভাবে নিয়ন্ত্রণ করেছে, বেঠিকভাবে চালনা করছে সংখ্যালঘুদের। সেইটাই এখন এই জোট তারা অবশ্যইভাবে, আমাদের এটা কথা যে রিমোট কন্ট্রোলটা আমাদের হাতে থাকবে, যারা বসুক না কেন রিমোট কন্ট্রোলটা আমাদের হাতে থাকবে। কারণ সংখ্যালঘুদের বললাম তো সব দিক থেকে বঞ্চনার শিকার হয়ে সংখ্যালঘুরা এখন চাচ্ছে একটা প্ল্যাটফর্ম, আর সেই প্ল্যাটফর্ম হুমায়ুন কবির তুলেছে এবং সেই প্ল্যাটফর্মে এই তিনজন, এছাড়াও আরও অন্যান্য দলকে বলা হয়েছে তারা আমাদের সঙ্গে আসতে পারে। সেটা আপনারা জানুয়ারির মধ্যে জানতে পারবেন নিশ্চিতভাবে। কিন্তু জোট একেবারে অটুট থাকবে এই জন্যেই যে এই মমতা ব্যানার্জির অপশাসন, সংখ্যালঘু বিরোধী কথাবার্তা, যে সেই জন্যেই কোরআন অপমাননা করছে, সেটা মাঝি করেছে তৃণমূলের এমএলএ, আমি নিজে এফআইআর করেছি, কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে অসীমবাবু করেছেন, তার বিরুদ্ধে 100খানা এফআইআর হয়েছে, কোনো ব্যবস্থা নেয়নি। তাহলে এটা আমরা বিজেপি শাসিত রাজ্য না এটা তৃণমূল শাসিত রাজ্য? সেইটাই বাংলার মানুষকে জানাতে চায় এবং সংখ্যালঘুরা একজোট হতে চায়। একদম। আমি কাশেম আলীর কাছে যাব। কাশেম আলীকে আমি প্রশ্ন করার আগে, নওশাদ সিদ্দিকী, দেখুন বাংলার হিন্দু হোক মুসলিম হোক
শিখ হোক ইসাই হোক, তাদের অবস্থা সত্যি অন্য রাজ্যের থেকে দুর্বিষহ। পকেটের টাকা অনেকটা কম, লক্ষ্মীর ভাণ্ডার অন্য রাজ্যেও আছে। আমি আসাম থেকে ঘুরে এলাম, আসামেও প্রচুর টাকা দেওয়া হয়, মায়েদের বোনেদের টাকা দেওয়া হচ্ছে, ল্যাপটপ দেওয়া হচ্ছে, বিভিন্ন কিছু দেওয়া হচ্ছে, কিন্তু তার পাশাপাশি শিল্পও আসছে, তার পাশাপাশি সিকিউরিটি আছে, তার পাশাপাশি বহু কিছু আসাম ওড়িশার মতন রাজ্যগুলোতেও রয়েছে। কিন্তু বাংলায় আমি সব ছেড়ে দিলাম। অনেকে হয়তো ভাবেন যে ময়ূখ রঞ্জন ঘোষ সে হয়তো অ্যাগ্রেসিভলি সংখ্যাগুরু বা সংখ্যালঘুদের নিয়ে খবর করে, না, আমি বাংলা নিয়ে খবর করি। আমি রোহিঙ্গা বিরোধী, আমি বাংলাদেশি অনুপ্রবেশকারী বিরোধী, আমি কাসেম আলীর বিরোধী নই, আমি দেবাশিস চৌধুরীর বিরোধী নই, আমি কামাল হোসেনের বিরোধী নই, আমি দানিশ আজিজেরও বিরোধী নই, কারণ ওরা তো আমারই দেশে থাকবে আর আমি ওদেরই দেশে থাকবো, আমরা আমাদেরই দেশে থাকবো। আমি রোহিঙ্গা বিরোধী। এবং নওশাদ সিদ্দিকী যে কথাটা বলল, নওশাদ সিদ্দিকীর কথার মধ্যে কিন্তু জান আছে। নওশাদ টেবিলে বসে আমার সাথে গুজরাটি মুসলিমদের নিয়ে একটা আলোচনা করছিল এবং সেখানে বলছিল একদম ডেটা সহ, যেটা আমি বারবার শুনিয়েছি, যে গুজরাটে মুসলিমদের অবস্থা যতই যাই হোক এই যাক না কেন, গুজরাটে মুসলিমদের অবস্থা যা, বাংলায় তার 100 গুণ কম ভালো আছে মুসলিমরা। খুব খারাপ অবস্থায় মুসলিমরা রয়েছে বাংলায়। দেখুন, গুজরাট প্রসঙ্গ তুলে একটা ভালো কথা বলবো। আমি কদিন আগে গবেষণা করছিলাম, এর কিছু নিয়ে গবেষণা করি যে ওয়েস্ট বেঙ্গলের মুসলমানদের মাথাপিছু গড় আয় কত কত, আর উত্তরপ্রদেশের মুসলমানদের মাথাপিছু গড় আয় কত, মহারাষ্ট্রের মুসলমানদের মাথাপিছু গড় আয় কত, গুজরাটের মুসলমানদের মাথাপিছু গড় আয় কত দেখে না, আর কেরালার মুসলমানদের মাথাপিছু গড় আয় কত পরিবার পিছু, অবাক হয়ে গেলাম। আকাশ পাতাল তফাৎ। গুজরাটের একটা মুসলমানের ইনকাম আর ওয়েস্ট বেঙ্গলের একটা মুসলমানের ইনকাম বিস্তর তফাৎ। কথায় কথায় আমাদেরকে গুজরাট উদাহরণ দেওয়া হয়, সেখানে গণহত্যা চলেছে, আমরা সবাই জানি, পৃথিবীর ইতিহাসে লিখিত আছে। কিন্তু বর্তমানে আজকের যুগে দাঁড়িয়ে গুজরাটের মুসলমানের ইনকাম ওয়েস্ট বেঙ্গলের মুসলমানের থেকে অনেক বেশি। আমি কাসেম আলীর কাছে যাচ্ছি, সমাজকর্মী কাসেম। মুসলিম সমাজের কাস্টোডিয়ান কে হবে, মুসলিম ভোটারদের কাস্টোডিয়ান কে হবে, এটা একটা লড়াই চলে। মুসলিমদেরকে ভোট ব্যাংক বানিয়ে রাখা, তোমাকে ভোট ব্যাংক বলে তকমা দিয়ে দেওয়া, দুধেল গাই বলে তকমা দিয়ে দেওয়া, এই সমস্ত কিছু হচ্ছে এবং এটা বিভিন্ন রাজ্যে হয়তো হয়, কিন্তু তোমার পকেটে কত টাকা আসবে? কাসেম আলীর ভাই, কাসেম আলীর ভাস্তা, কাসেম আলীর ভাইপো, ভাইজি, তারা কেন চিফ সেক্রেটারি হবে না, প্রিন্সিপাল সেক্রেটারি হবে না? তাদের কেন ইংলিশ মিডিয়াম ভালো ভালো স্কুলে অ্যাডমিশন নেওয়া হবে না? এই প্রশ্নগুলো তো করতে হবে এখন। নওশাদ সিদ্দিকী গুজরাটের মুসলিমদের অবস্থা কতটা ভালো তাই নিয়ে কথা বলছেন। এটা যদি সংক্রমণের মতন ছড়িয়ে যায় বাংলার মুসলিমদের মধ্যে, তাহলে তো আইএসএফ অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। আর তোমার মতন যারা চাঙ্গা নেতা, যারা সংখ্যালঘু নেতা, বিজেপি হোক বা রাষ্ট্রবাদী যে দলগুলো রয়েছে তার অনুসারী, তাদের তো এক ঘরে করে দেওয়ার চেষ্টা হবে তখন। প্রথমে বলে রাখি মহুদা, ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মুসলমানদের ভোটার মনে করেন না, তাদের তেজপাতা মনে করেন না। তাদের প্রকৃত উন্নয়ন যদি কেউ করে থাকেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। এবং আগামী দিন পশ্চিমবাংলার মাটিতে ডবল ইঞ্জিনের সরকার হবে এবং সব থেকে বেশি উন্নয়ন মুসলমানদের করবে। এবং আমার দৃঢ় বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছরে ঘোমটা টেনে নামাজ পড়ার অভিনয় করে, রোজা না রেখে হান্ডে পিন্ডে খেয়ে মুসলমানদের সাথে যেভাবে উনি প্রতারণা করেছেন, আমাদেরকে চোর ডাকাত গুন্ডা মোস্তান বানিয়েছেন। আজকের পশ্চিমবাংলার জেল গারদগুলোতে তাকিয়ে দেখুন, জেল গারদগুলোতে আসামির সংখ্যা, কয়েদির সংখ্যা কারা? কুণাল ঘোষ নয়, সব থেকে বেশি কারা? মুসলমান। আজকে আপনি বারাকাত কোর্টে চলে যান, ব্যারাকপুর কোর্টে চলে যান, কলকাতা হাইকোর্ট চলে যান, আলিপুর কোর্টে চলে যান, আসামির সংখ্যা কারা বেশি? কোর্টে ছোটাছুটি করছে কারা বেশি? আইনের দ্বারস্থ হচ্ছে কারা বেশি? আমার এই মুসলমান ভাই বোনেরা। আজকের বকটুইতে 11 জন মুসলমানকে পুড়িয়ে খুন করে দেয়, তার আসামিরা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের কংগ্রেসের পরোক্ষ মদতে। আজকে তামান্নার মতো 9 বছরের ছোট্ট শিশুকে তৃণমূলের সকেট বোমায় উড়ে যায়, সেও মুসলমান, তারও অনেক ভবিষ্যৎ ছিল, সেও আগামী দিন আইএস আইপিএস
WBCS হতে পারত। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবের ঘরে চুরি করেছেন। মমতা ব্যানার্জি শুধু মুসলমানদের হিজাব পরে নামাজ পড়ার অভিনয় ভঙ্গিমা করে তিনি ভান করে আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। আমরা মমতা ব্যানার্জির দলের হয়ে আর বোম বানতে চাই না। আমরা পশ্চিমবাংলায় পরিবর্তন চাই। কালের দেওয়ানের লিখন তৈরি হয়ে গেছে। পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমানরা পরিত্রাণ চাইছে, মুক্তি চাইছে মমতা ব্যানার্জির হাত থেকে। আর মুক্তি যদি দিতে পারে ভারতীয় জনতা পার্টি দিতে পারে। না, আর তার মানে সত্যিকারের এই যে যদি দানিশ আজিজ যে রয়েছে, দানিশ আজিজ কি মুক্তি দেবে না? তো মিমের থেকে রয়েছে, এই যেখানে কামাল ভাই না, না, রয়েছেন, হুমায়ুন কবিরের দল দেখুন, থেকে রয়েছেন, আলাদা আলাদা আমরা দল ব্যক্তিগত তৈরি হয়ে যাচ্ছে। দানিশ আজিজ যদি থাকে, দাদা আমরা ব্যক্তিগত সত্তা বা এ নিয়ে দল করি না। আমাদের মূল আদর্শ নীতি নিয়ে আমরা রাজনৈতিক দল তৈরি করি। দানিশ আজিজদের মিম কিংবা আইএসএফ, আমি একটা কথা বলতে চাই, মিম কিংবা আইএসএফ বা কাসিম ভাই যে কথাটা বলছেন, কাসিম ভাই যে কথাটা বলছেন যে বাংলার জনগণ, বাংলার মাইনরিটিদেরকে যদি কেউ রক্ষা করতে পারবে। কাসিম ভাই একটু থামুন, আমি দানিশ ভাইকে বলছি, দুজনেই অনলাইন আছেন। কাসিম ভাই আমি শুনেছি আপনার কথা। দানিশ ভাই কি বলছেন বলুন। আমি একটা কথা বলতে চাইছি কাসিম ভাইকে, উনি যেটা বলছেন এই বাংলার মুসলমান মাইনরিটিসদেরকে যদি কেউ রক্ষা করতে পারবে তার নাম হলো দামোদর দাস মোদি। আমি একটা কথা বলতে চাই কাসিম বাবু আপনাকে, এই বাংলাতে মাইনরিটিসদেরকে যদি কেউ রক্ষা করতে পারে তার নাম হলো আসাদুদ্দিন ওয়াইসি। একটাই কারণ আপনার নেতা, আপনি যে ব্লাফ প্রধানমন্ত্রীর নাম বলছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদি, উনি এই বাংলাতে আমাদেরকে বাংলাদেশি বলে ডাকেন, রোহিঙ্গিয়া বলে ডাকেন, আর আপনি তার সমর্থনে কথা বলছেন। বিজেপির দালালি করতে আসছেন এখানে। কোনো বিজেপির দালালি চলবে না এখানে, কোনো বিজেপির দালালি এখানে চলবে না। একটা বিজেপি নেতাদের অকার নেই, বিজেপি নেতাদের অকার নেই মাইনরিটিসদের কথা বলা। ওরা শুধু টার্গেট করবে কাসিম ভাই, বিজেপিরা শুধু টার্গেট করবে, বিজেপিরা মাইনরিটিসদেরকে টার্গেট করেছে। এটা ইতিহাস। 15 বছরের ডেটা উঠিয়ে দেখে নিন, 15 বছরের ডেটা উঠিয়ে দেখে নিন। আপনারা শুধু বাংলার জনগণকে, মাইনরিটিসদেরকে আপনারা মাইনরিটিসকে টার্গেট করে রেখেছেন আর ঢপের চপ দেখাচ্ছেন এখানে। কোন নরেন্দ্র দাস মোদির ক্ষমতা নেই মাইনরিটিসকে রক্ষা করতে পারবে। যদি মাইনরিটিসকে রক্ষা করতে কেউ পারে সে হলো ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে পারে ভীমরাও আম্বেদকরের সংবিধানের অনুযায়ী। আপনার ভারতীয় জনতা পার্টির দালালির দরকার নেই, আপনার ভারতীয় জনতা পার্টির দালালির দরকার নেই এখানে। একদম কাসিম ভাই আপনি এই বাংলা থেকে বিলং করেন, তাই জন্য আপনাকে একটা রেসপেক্ট করছি। আমি গর্বিত বাঙালি, আমি গর্বিত বাঙালি, আমি গর্বিত বাঙালি। আমি উর্দু ভাষী মুসলমান নয়, আমি ভারতীয় মুসলমান, আমি বাঙালি মুসলমান। আপনাদের মতন বললাম তো, আপনাদের বিজেপিদের মতন বহিরাগত নয়। আমরাও এই বাংলাতে বসবাস করি, বাংলাতে জন্ম নিয়েছি, এই বাংলার মাটিতেই মরবো। কোনো ভারতীয় জনতা পার্টির দালালি চাই না এখানে। আমি কি পশ্চিম পাকিস্তানে মরবো না বাংলাদেশে মরবো? হতে পারে আপনাকে বিজেপি নিয়ে আসছে, আপনাকে বিজেপি ডিপোর্ট করেছে, হতে পারে। ভাই আপনি বাংলা বলতে পারেন, ভাই আপনি ভালো করে বাংলা বলতে পারেন। আপনি শুনছেন না বাংলা বলছি, আপনি শুনছেন না আমি বাংলা বলছি, বাংলা কথা শুদ্ধ করে বলুন। আপনি শুনছেন না আমি বাংলা বলছি, আপনি বাংলা কথা শুদ্ধ করে বলুন। কি গুজরাটি বলছি? আক্রমণে যাবেন না মতন কি আমি গুজরাটি বলছি? বিজেপির মতন গুজরাটি বলছি? আমি কেন গুজরাটি হতে যাব? আমি বাংলা শুদ্ধ করে বলুন। এখনো বাংলা একদম বিজেপি দালালি করবেন না বাংলাতে। আমি দুজনকে থামাচ্ছি, আমি আবার আপনাদের দিকে আসবো, আবার আপনাদের দুজনের দিকে আসবো। দানিশ ভাই এবং কাসেম ভাই দুজনের খুব গরম একটা ডিবেট হলো। আমি আপনাদেরকে একটু থামাচ্ছি। আমি দেবাশিস চৌধুরী অনেকক্ষণ ধরে শুনছেন, সুদীপ্ত সরকার শুনছেন। চাপ তাদের বাড়ছে কিনা আমি জানি না, চাপ হিন্দুত্ববাদীদের বাড়ছে, চাপ তৃণমূল কংগ্রেসের বাড়ছে কিনা আমি জানি না, কিন্তু ফুরফুরা শরীফ নিয়ে যদি এবার কথা বলি, ফুরফুরা শরীফের পীরজাদারা কিন্তু খুলেআম, মানে এটা ভোটের আগেই তারা বলেন কিনা আমি জানি না, কিন্তু একদম খুল্লা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলতে রাস্তায় নেমেছেন। ফুরফুরা শরীফে মাইক থেকে ভাষণ দিচ্ছেন, বিভিন্ন জলসায় রাজ্য সরকার বিরোধী কথা বলা হচ্ছে এবং এগুলোকে এনকারেজ করছেন তারা। কেন একবার শুনে নি। ইব্রাহিম সিদ্দিকী, তোহা সিদ্দিকী, কাসেম সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকীদের মতন
সিদ্দিকি পরিবার তারা কি বলছে? হিটকোতে অলরেডি 11টা মন্দির হয়ে গেছে, 11টা মন্দির হয়ে গেছে, আবার একটা মন্দির হচ্ছে, আমাদের আপত্তি নেই। কিন্তু সেই ওই এলাকায় হিটকোর ওপরে সেখানে একটা মসজিদ হবে না কেন? তাহলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে হিন্দু ভোটটা ধরার জন্য এই কথা উনি এই প্রসেস নিয়েছে। ওনার একটাই কৌশল হচ্ছে, হ্যাঁ, সংখ্যালঘুদের ভোটটা যেমন করে হোক কায়দা করে লুট করে নেন। কি বুঝলেন? এই লুট করে উনি জিতে আছেন, হ্যাঁ, ক্ষমতার বলে জিতে আছেন। সত্যিকারের ভোট যদি সত্যিকারের ভোট হয়, কি বুঝলেন, স্বাধীনভাবে ওঠায়, মমতার নাম পশ্চিমবাংলাতে মিটে যাবে, চ্যালেঞ্জ করে বলছি আমি। আমরা আপনাকে এই জন্য নবান্নতে মুখ্যমন্ত্রী করি না, আমরা একটাই কারণে করেছিলাম, বাংলার প্রত্যেকটা মানুষকে আপনি ভালোবাসবেন। আজকে আপনি একতরফা বিচার করছেন, আপনারা ক্ষমতায় বসেছেন মুসলমানদের ভোটে। আপনি ভাববেন না সারা জীবন মুখ্যমন্ত্রী হবে, এমন একটা দিন আপনার সামনে আসতে চলেছে, রাস্তায় আপনাকে ফেলবো। দেবাশিস দা, সুদীপ্ত দা রয়েছেন। দেবাশিস দা কি বলবেন? মানে নতুন ডাইনামিক্স তৈরি হচ্ছে বাংলায়। হুমায়ুন কবির, আসাদুদ্দিন ওয়েসি, নওশাদ সিদ্দিকী, তিনজন এক প্ল্যাটফর্মে একটা জোটে যদি চলে আসে, আপনাদের টেনশন বাড়বে না তৃণমূল কংগ্রেসের টেনশন বাড়বে না বামপন্থীদের টেনশন বাড়বে? দেখুন, পরিষ্কার করে বলা দরকার, সোজা কথা, মানে সহজভাবে। পশ্চিমবাংলার রাজনীতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, ট্রিমেন্ডাস পোলারাইজেশন হয়েছে অ্যালং রিলিজিয়াস লাইন্স, এটা কেউ অস্বীকার করতে পারবে না। পশ্চিমবাংলার রাজনীতির দুর্ভাগ্য এটাই যে দীর্ঘ 80 বছর ধরে এখানে প্রোগ্রেসিভ রাজনীতি হয়েছে, এখানে বামপন্থী রাজনীতি হয়েছে, এখানে কংগ্রেস ঘরানার রাজনীতি হয়েছে, কোনোভাবেই হিন্দুত্ববাদী রাজনীতি হয়নি। তৎসত্ত্বেও সোচ্চার কমিটি রিপোর্ট থেকে শুরু করে আজকে আমার এই মুসলমান ভাইরা যারা এখানে এতক্ষণ ধরে তারা যারা ডিবেট করলেন, তাদের মুখে একটাই কথা যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানদের কোনো উন্নয়ন হয়নি। এর জন্য বিজেপি কি করে দায়ী, আরএসএস কি করে দায়ী? এখানে 80 বছর ধরে সেকুলার, প্রোগ্রেসিভ, কমিউনিস্ট, মার্কসিস্ট, বামপন্থী রাজনীতি হয়েছে। তারপরেও যদি সংখ্যালঘু মুসলমানদের এই অবস্থা হয়, অবশ্যই ইন্ট্রোস্পেকশন, আত্মসমালোচনা, ভালো করে একটা একাডেমিক এক্সারসাইজ হওয়া উচিত যে কেন পশ্চিমবঙ্গের এই অবস্থা। অশনির সংকেত শুধু এটাই যে আজকে যে পরিস্থিতি, ডেমোগ্রাফি যেভাবে দাঁড়িয়েছে, এবং নট নেসেসারিলি যে সব মুসলিম লিডাররা আজকে একটা কথায় তারা ইউনাইট হচ্ছে যে মুসলমানদের পশ্চিমবঙ্গে ডেভেলপমেন্ট হয়নি, সবাই স্বীকার করছে। কিন্তু লিডারশিপগুলো কিরকম আছে? মোহাম্মদ সেলিমের লিডারশিপ আছে মুসলমান কিন্তু বামপন্থী। আব্দুর রেজাক আছেন যিনি কমরেড কিন্তু হজ করে এসছেন। একদম ডাইরেক্টলি মজলিসে ইত্তেহাদে মুসলমিন, মানে পার্টি ঘোষিতভাবে ডিক্লেয়ার করেছে যে আমরা শুধু মুসলমানদের বিষয়ে কথা বলবো। তার মানে যদি আরএসএস আমরা যদি এইভাবে কথা বলি আমাদের কমিউনাল বলা হবে, কিন্তু ওরা কিন্তু ডিক্লেয়ার করেছে যে তারা মুসলমানদের জন্যই কথা বলবে, আর সেরকমই ডিবেট আমরা শুনছি। একইভাবে নওশাদ সিদ্দিকী আইএসএফ যেই পার্টিরই নাম হোক, কিন্তু তার ভোট ব্যাংক, তার বেসটা কোথায়? ফুরফুরা শরীফ, ধর্মীয় সংগঠন। তারপরে একজন লিডার আজকে দাঁড়িয়েছে সংখ্যালঘুদের মধ্যে, হুমায়ুন কবির, যে সরাসরি বাবরি মসজিদ তৈরি করছে এবং এমন একটা কল দিচ্ছে যে যেখানে এটা সত্যি যে মুসলমানদের ডেভেলপমেন্ট হয়নি, কিন্তু কোন কোন এজেন্ডা নিয়ে মুসলিম লিডারশিপ, মুসলিম অর্গানাইজেশন তারা এখানে একটা ছাতার তলা আসার চেষ্টা করছে বা প্ল্যাটফর্ম তৈরি করছে। অশনি নওশাদ সিদ্দিকীর দলের নামই তো হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, মানে তার থেকে বড় সেকুলার আর কি হতে পারে না। কিন্তু তার সব ধর্ম কর্ম সব ফুরফুরা শরীফ, রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড, ভাঙড়ে। এবার আমরা ইতিহাসে যদি ছাত্র হই, বোঝার দরকার আছে 1930s 1940s অবিভক্ত বাংলা, গোটা বাংলায় এরকমই স্বর উঠেছিল যে এই যে মুসলমান প্রজা, কৃষক প্রজা পার্টির ফজলুর রহমানের পার্টি, মুসলিম লীগ, এই যে প্রজা কৃষক পার্টি, এই যে মুসলমান প্রজা, গোটা অবিভক্ত বাংলার তাদের ভবিষ্যৎ কি হবে? মুসলমানদের কথা বলতে বলতে বাংলা ভাগ হয়ে গেছে। ইতিহাস ভোলা যাবে না। মুসলমানরা আমাদের ভাই, তাদের ডেভেলপমেন্ট দরকার, কিন্তু মুসলিম সেন্ট্রিক পলিটিক্স পশ্চিম বাংলাকে আবার পাকিস্তানে তৈরি হওয়ার দিকে নিয়ে যাবে কিনা প্রত্যেকটা রাষ্ট্রবাদীকে, প্রত্যেকটা ন্যাশনালিস্টকে এটা ভাবতে হবে। আমি সুদীপ্তদার কাছে যাব, কিন্তু তারা দানিশ ভাই হাত তুলছে 30 সেকেন্ডস
30 সেকেন্ড, আমি সুদীপ্ত সরকারের কাছে যাবো। পাকিস্তান আপনাদের দাদা, পাকিস্তান আপনাদের চিন্তা ভাবনাতে আছে, বাংলাদেশ আপনাদের চিন্তা ভাবনাতে আছে, কারণ আপনার ইন্ডিয়া থেকে বেশি পাকিস্তানকে চিন্তা ভাবনা করেন, বাংলাদেশকে মনে করেন। এই জন্য বাংলাদেশ পাকিস্তান আপনাদের মাথাতে আছে। দাদা বাংলাদেশ কি জন্য করি দাদা, আমরা কাজ করছি এই বাংলাদেশ আর পাকিস্তানকে বার করুন। হিন্দুস্তানি হন। হিন্দুদের উপরে অনেক অত্যাচার হচ্ছে, বাংলাদেশের হিন্দুদের আপনি যেটা অত্যাচার বলছেন হচ্ছে, মজলিসে একই রকম অত্যাচার হিন্দুদের উপর পশ্চিমবঙ্গে হচ্ছে। আমি নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করেছিলাম, নওশাদ ভাই একটু ব্যালেন্স কি বেশি খেলা হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে ডিরেক্টলি কি তোমাদের আক্রমণটা শানাচ্ছ তোমরা? হুমায়ুন কবির কি তোমাদের থেকে একটু বেশি নম্বর পেয়ে যাচ্ছে, একটু বেশি গোল করে ফেলছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাখির চোখের মতন তৃণমূল কংগ্রেসের দিকে টার্গেট করছে হুমায়ুন কবির। আইএসএফকে একটু পিছিয়ে পড়ছে নওশাদ সিদ্দিকী? এই জবাব চায় বাংলাতেই। গত মঙ্গলবার জিজ্ঞেস করেছিলাম, কি বলেছিলেন নওশাদ সিদ্দিকী, শুনে নিও ওই অংশটা। সংখ্যালঘু ভাই বোনেরা তো মনে করছে যে হুমায়ুন কবিরই আসল সচ্চা মমতা বিরোধী। নওশাদ সিদ্দিকী ব্যালেন্স খেলা চলছে কি? জবাব চায় বাংলা। আমরা মমতা ব্যানার্জি যতটা বিরুদ্ধে, শুভেন্দু অধিকারী মহাশয়েরও অতটাই বিরুদ্ধে। আমরা রাজনৈতিক আদর্শগতভাবে এদের বিরুদ্ধে, কারণ এরা বাংলার মানুষকে আজকে এই অশান্তি ব্যালেন্স করছো তো নওশাদ। শুভেন্দু বাবু আগ বাড়িয়ে গলা বাড়িয়ে বলছেন 1.5 কোটি রোহিঙ্গা আছে পশ্চিমবাংলায়। কি করে হতে পারে? সারা ভারতবর্ষে 40,000 একটু বেশি রোহিঙ্গা আছে, পশ্চিমবাংলায় 1.5 কোটি কোথা থেকে আসলো? সেই সুযোগটা কাজে লাগাচ্ছে। হিয়ারিং এ নোটিশ আসছে, সকালে বলা আছে তোমার ভোটাধিকার কেটে যাবে। এই জন্য মানুষ আতঙ্কিত আছে, আতঙ্কটাকে কাজে লাগাচ্ছে। রাজ্য সরকার 90,000 মতো প্রায় অফিসার দিলেন, 250 কোটি টাকা মতো দিলেন এই এসআইআর প্রক্রিয়ার জন্য, কিন্তু 1000 কম্পিউটার অপারেটর দিলেন না কেন? যে 1000 কম্পিউটার অপারেটর দিলে হয়তো আমাদের এই নামের বানান ভুল এইগুলো হয়তো হতো না। এই যে এন্টায়ার এসআইআর প্রসেসের মাধ্যমে সাধারণ মানুষ যেভাবে আতঙ্কিত হচ্ছে, এর আমি বিরুদ্ধে। আমি স্বচ্ছ এসআইআর এর পক্ষে, স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে, কিন্তু স্বচ্ছতার নামে বাংলার মানুষকে যেভাবে হয়রানি করাচ্ছে এর আমি বিরুদ্ধে। এবার এর বিরোধিতা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসেরও বিরুদ্ধে বলছি, ইসিআই এর বিরুদ্ধে বলছি, কেন্দ্রের বিজেপিরও বিরুদ্ধে বলছি। সুদীপ্তদা কি বলবেন? তৃণমূল কংগ্রেসের ঘাম ছুটিয়ে দেবে হুমায়ুন কবির, আসাদুদ্দিন ওয়েসি, নওশাদ সিদ্দিকীদের এই, আমি ধরেই নিলাম মহাজোট বা মহামিলাপ যদি বলা যায়? আমি ময়ূকদা একটা কথা বলছি, আমি এখান ঠিক মধ্যিখানে বসে আছি। আমার বাঁ দিকে হচ্ছে মানে হিন্দুদের তারণহার, আমার ডান দিকে হচ্ছে মাইনরিটি সম্প্রদায়ের আজকে রেহনুমা। আজকে সেইরকম একটা ভারতবর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে, যেইখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্লামেন্টে আজকে বিজেপি শাসিত রাজ্যে একটাও মুসলমান এমপি নেই। আমরা দেখতে পাচ্ছি কিভাবে আজকে বিভাজন হচ্ছে, আজকে সেকুলারিজমকে কি করে আজকে তলানিতে নিয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ 29A(5) আমাদের রিপ্রেজেন্টেটিভ অফ পিপল অ্যাক্ট 1951, যেখানে রেজিস্ট্রেশন অফ পলিটিক্যাল পার্টি পরিষ্কার বলেছে যে সাচ মেমোরান্ডাম অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন শ্যাল কন্টেন আ স্পেসিফিক প্রভিশন দ্যাট দি অ্যাসোসিয়েশন অর বডি শ্যাল বিয়ার true faith and alliance to the Constitution of India as by law, to the principle of socialism, secularism and democracy, and would uphold the sovereignty, unity and integrity of India. এইটা পুরো নির্বাচন কমিশন 324 ধারায়, যেখানে নির্বাচন কমিশনের সুপারিনটেন্ডেন্ট পাওয়ার, ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ ইলেকশন, এই টোটাল ক্ষমতা যেখানে নির্বাচন কমিশনে আছে, আর যেখানে ব্রিচ অফ ট্রাস্ট একটা আর্টিকেল জমা দিয়ে, একটা রুলস অ্যান্ড রেগুলেশন জমা দিয়ে, যেই দলগুলো আজকে পার্টিকুলার কোনো ধর্মের নামে ভারতবর্ষে নির্বাচনে ভাগ করতে চায়, সেই সবকে ব্যান্ড করার কেন ক্ষমতা নির্বাচন কমিশন করবে না? আমাকে আগে তার উত্তর দেওয়া হোক। ভারতবর্ষকে আবার টুকরো টুকরো করার যে পরিকল্পনা চলছে আজকে, সেইটাকে কেন ব্যান্ড করবে না? কেন একটি পার্টিকুলার ধর্মের ওপর দাঁড়িয়ে ইলেকশন বা নির্বাচন হবে, সেইটা নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। নির্বাচন কমিশনকেই উত্তর দিতে হবে যে সংবিধান মেনে সে নির্বাচন করাবে না সংবিধানের বাইরে গিয়ে সে নির্বাচন করবে। দানিশ আজিজ খুব ভ্যালিড পয়েন্ট বলেছে সুদীপ্ত সরকার, কি উত্তর দেবেন?
ভোট পোলারাইজ করার চেষ্টা করুন না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট পোলারাইজেশন এখানে চলবে না। বাংলার জনগণ, বাংলার মাইনরিটিজ এটা বুঝে গেছে। আপনারা শুধু সব জায়গাতে ভোট পোলারাইজ করতে বেড়ান, এখানেও আপনি ভোট পোলারাইজ করতে চাইছেন। আপনার এমপিরা কোথায় গেছিল যখন ওয়াকাফের বিরুদ্ধে ভোট দেওয়া ছিল? তখন টিএমসি এমপিরা কোথায় গেছিল? যখন ট্রিপল তালাকের উপর ভোট দেওয়ার ছিল বিরুদ্ধে, তখন আপনার এমপিরা কোথায় গেছিল? যখন হিজাবের মুদ্দাতে এসেছিল, তখন আপনার এমপিরা কেন ভোট দেয়নি, কেন ওয়াকআউট করে দিয়েছে? আপনারা ডিরেক্টলি নয়, ইনডাইরেক্টলি বিজেপিকে সাপোর্ট করে যাচ্ছেন। আর আগামী দিন ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা পশ্চিম বাংলায় ছড়িয়ে গেছে। এটা আপনি জেনে রাখুন, এটা আপনি জেনে রাখুন। এখানে কোনো পার্টির এজেন্ডা নিয়ে আলোচনা হচ্ছে না, যে এজেন্ডা আপনারা খারাপ বাধ্য হবেন। যেই দল আজকে নিজের যে সিদ্ধান্ত, রুলস এন্ড রেগুলেশনসের বাইরে গিয়ে যে নির্বাচন কমিশনকে বা ভারতের সংবিধানকে চ্যালেঞ্জ করবে, নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে, সেই পার্টি আজকে রেজিস্ট্রেশন বাতিল করা, কেন নির্বাচন সংবিধানের উপর দাঁড়িয়ে হবে না? কেন নির্বাচন হবে একটি ধর্মীয় এজেন্ডার উপর? এর পরিষ্কার উত্তর নির্বাচন কমিশনকে, ভারতের জনগণকে দিতে হবে। 90,000 কর্মচারী দিয়েছে, বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর করতে দেব না। তো কেন মমতা বন্দ্যোপাধ্যায় 90,000 কর্মচারী দিয়েছে বলুন? কথা আছে, ক্ষমতা আছে বলার আপনার? না আপনার দিদিকে জিজ্ঞেস করে এসে বলবেন? তার জন্য আইন আছে, প্রশাসন আছে, যে আইন প্রশাসন মেনে যদি কাউকে করতে হয়। আমি একটা দানিশ ভাই সাহর শেখ AIMIM এর একদম বাচ্চা 22 বছর বয়সী একজন কর্পোরেটর, মুম্বাইয়ের মুমরা থেকে জিতেছে, এবং তার একটি কমেন্ট ভাইরাল হয়ে গেছে, कैसा हराया, গোটা মুম্বাইকে সে সবুজ করে দেবে বলেছে। তার মানে আপনারা তো আইডেন্টিটি পলিটিক্সের কথা বলছেন। আমি কি বলেছে সাহর শেখ, 22 বছর বয়স, মুমরা থেকে একজন বাচ্চা মেয়ে সে দাঁড়িয়েছে, আমি দেখেনি, একটা বাচ্চা মেয়ে সে দাঁড়িয়েছে মিমের হয়ে, এবং সেখানে সে আইডেন্টিটি পলিটিক্স করে বলেছিল আমি মুসলিমদের হয়ে লড়ছি, আমি মুসলিমদের হয়ে ভোটে দাঁড়াচ্ছি, এবং সে জেতার পরে বলেছে कैसा हराया। কি বলেছে একবার শুনি। ময়ূক ভাই দাঁড়ান। कैसा हराया। और सबसे जरूरी बात मैं आपको ये बताऊंगी कि हम सिर्फ और सिर्फ अल्लाह के मोहताज है, किसी के बाप के मोहताज नहीं है। दानिश भाई की बोलবেন? শোনা যাচ্ছে না। আমি আমার উনি যেটা বলেছেন, উনি এটা বলেছেন যে আমি कैसा हराया, আর এই গোটা ওয়ার্ডটা আমি সবুজ করে দেব। তো খারাপ কি আছে? বিজেপি বলে আমি ভগবা করে দেব, তৃণমূল বলে আমি সবুজ করে দেব। তো আমি বললে খারাপ? আমি বললে খারাপ? আমি বললে খারাপ? আমি বললে আমরা বললে খারাপ? তো খারাপ কি বলেছে? অবভিয়াসলি বলেছে মিমের পতাকা লাগিয়ে সবুজ করে দেবে, মিমের পতাকা লাগিয়ে সবুজ করে দেবে। মিমের দাদা আপনার নেত্রীকে বলুন, আপনার নেত্রী আপনার এমপিদেরকে বলুন, আপনার এমপিদেরকে বলুন আগে ট্রিপল তালাক। দেবাশিস দা রাষ্ট্রবাদী, দেবাশিস দা বিজেপি পন্থী, দেবাশিস দারাই ট্রিপল তালাক নিয়ে এসেছেন, আজকে ওয়াকফ বিলে সংশোধন করেছেন। আজকে ওয়েস্ট বেঙ্গলে যা পলিটিক্স দেখা যাচ্ছে, এটা 1930s 40s একই পলিটিক্স হয়েছিল। মুসলমান গরিব প্রজার কি হবে, মুসলমান কৃষকের কি হবে, এই পলিটিক্স আলটিমেটলি বেঙ্গলকে ডিভাইড করেছিল, ইস্ট পাকিস্তান তৈরি করেছে। আমরা অশনি সংকেত দেখছি পশ্চিম বাংলার হিন্দু ভোটারকে, হিন্দু ইলেক্টরেটকে সাবধান হতে হবে যে মুসলিম সেন্ট্রিক পলিটিক্স ওয়েস্ট বেঙ্গলের জন্য কতটা বিপজ্জনক, ভারতের জন্য কথা বলুন, ভারতের জন্য কতটা বিপজ্জনক, এবং আজকে আমার দেশের কথা বলুন, আমার দেশের কথা বলুন, আমার দেশের কথা বলুন, বাংলার কথা বলুন, পাকিস্তানের কথা কেন বলছেন, বাংলাদেশ কেন বলছেন? আমি জানি আপনার হাড়ে হাড়ে বাংলাদেশ আছে, আপনার হাড়ে হাড়ে বাংলাদেশ আছে, আপনাদের হাড়ে হাড়ে পাকিস্তান আছে। ভারতের কথা বলুন, ভারতের কথা বলুন। আমি ব্যক্তিগত আক্রমণ বা আমি কোনো ধরনের কাউকে টার্গেট করে কোনো ধরনের কথা আমি এখানে প্রপাগেট করতে দেব না। এখানে এই ডিবেটে আমি কামাল হোসেনের কাছে যাব। কামাল হোসেন, সত্যি তার মানে শুধুমাত্র 2026-এর ইলেকশনটা তৃণমূল, বিজেপি আর বাম
এই 3 ভাগে থাকবে না, মানে অনেক নতুন নতুন শাখা প্রশাখা তার মানে আসছে, এরা অন্যদিকে চলে যাচ্ছে এবার ডাইনামিকটা। দেখুন, অন্যদিকে না যাওয়াটাই একেবারে, শিক্ষক হিসাবে আমি এটা মনে করি যে এই পশ্চিমবাংলায়, এই বাংলায় মন্দির মসজিদ সহাবস্থান, হিন্দু মুসলিম পাশাপাশি আছে, সেইটাই বজায় থাকাটা আমি মনে করব বাংলার সংস্কৃতিটা আরও উন্নত সংস্কৃতি হবে। কিন্তু যে যাকে দেখুন, মুসলমানরা আজকের এই মুসলমান কথাটা এসেছে তার কারণ যে মুসলমানরা ভীষণভাবে তারা পিছিয়ে গেছে, এক ওবিসি নিয়ে তাদের উপরে যা অত্যাচার করা হয়েছে, এবং এই যে লাস্ট ওয়াকআপ নিয়ে যা অত্যাচার করা হয়েছে, চাকরি বাকরির আরও অবস্থা খারাপ সংখ্যালঘুদের, আর সেই জন্যেই কিন্তু মুসলমানরা আজকের একটা প্ল্যাটফর্ম খুঁজছে, সেটা হিন্দু বিরোধী নয়, একেবারেই নয়, সে কিন্তু পুরোপুরিভাবে মমতা ব্যানার্জি বিরোধী। কামাল সাহেব, আপনাকে আটকাবো বলুন। দেখুন, আপনাদের লিডারশিপের মধ্যে হুমায়ুন কবিরের মধ্যে লিডারশিপ আছে, তারপরে শওকত আলীর মতো লোক আছে, এরকম সব নওয়াজ সিদ্দিক, এরকম ধর্মগুরু ধর্মপ্রাণ লোকেরা আছে। তো ইসলামিক লিডারশিপ যদি ইসলামিক মৌলবাদের দিকে যায়, এটাকে আটকানোর দায়িত্ব কি আপনি নিতে পারবেন? আচ্ছা, আপনি নিতে পারবেন? ইতিহাস কি বলছে? ইতিহাস যাই বলুক, শুভেন্দু অধিকারী কি বলছে? কামাল সাহেব, আপনাকে হিস্ট্রি বলি। কামাল সাহেব, এক মিনিট, আমি আপনাকে বলি, কৃষক প্রজা পার্টি, আমি এক মিনিট, ফজলুর রহমানের কৃষক প্রজা পার্টি আলটিমেটলি মুসলিম লীগের সঙ্গে কেন হাত মিলিয়েছিল, কেন সে পরিস্থিতি দাঁড়িয়েছিল? মানে 46-এর পুনরাবৃত্তি আবার হতে পারে কি পারে না, সেই দিকে একটা সম্ভাবনা থাকছে। কিন্তু আসাদুদ্দিন ওয়েসি তিনি, আমি যেমনটা বললাম যে পশ্চিমবঙ্গে আসবেন তিনি, এটা মোটামুটি কনফার্ম। কিন্তু তার আগে আসাদুদ্দিন ওয়েসিকে আমাদের হায়দ্রাবাদের প্রতিনিধি, তিনি রিপাবলিক নেটওয়ার্কের হয়ে আসাদুদ্দিন ওয়েসির একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। আসাদুদ্দিন ওয়েসি বাংলার রাজনীতি নিয়ে নির্দিষ্টভাবে কিছু কথা বলেছেন। কি বলেছেন একবার শুনবো। Law and order has become a huge concern in West Bengal, and with the upcoming elections also, how is the MIM party looking at West Bengal? We have sent Mr. Adil Hassan, who is our party spokesperson as well. He has gone to Bengal, and we are going to speak to him along with our Bihar State President Akhtar Ali Maan Sahab, our MLAs Tawseef Alam Sahab, Murshid Alam Sahab, because that area is adjacent to the Seemanchal area. And then we'll take a call on it and we'll decide on it. আসাদুদ্দিন ওয়েসি, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, তাদের যারা প্রতিনিধি, তারা কি চাইছেন আসলে? এটা অনেকের মনে প্রশ্ন। বাসে ট্রামে অনেকেই আমাকে প্রশ্ন করে যে এটা কি হতে চলেছে, জোটটা কি হবে, জোটটা কি হবে না। দেখুন, জোট হবে কি হবে না সেই প্রত্যেকটা আপডেট সারাদিন ধরে রিপাবলিক বাংলা আপনাদের দিচ্ছে, কালকেও দিয়েছি, আজকেও দিচ্ছি। কিন্তু এটার পরে কি হতে পারে সেটা আপনাকে জানতে হলে জবাব চায় বাংলায় আসতে হবে। জবাব চায় বাংলাতে শুধুমাত্র যে আমি আইএসএফ নিয়ে কথা বলছি এমনটা নয়, জবাব চায় বাংলাতে আমি হুমায়ুন কবিরকে নিয়ে কথা বলছি। হুমায়ুন কবিরের সবচেয়ে বড় সাক্ষাৎকার আমরা এখানে করেছি, সেরকমভাবে দানিশ ভাই রয়েছে, ইমরান ভাই রয়েছে, আসাদুদ্দিন ওয়েসি আমাদের সঙ্গে সাক্ষাৎকারে কি বলছেন সবটা দেখাচ্ছি। আমি নিজের কোনো বক্তব্য রাখছি না এখানে, আমি শুধু একটাই কথা বলছি। অনেকে বলছেন যে 1946-এর রিপিটেশন, যেমনটা দেবাশিস চৌধুরীরা বলছিলেন যে মুসলিম লীগ একদিনে শক্তিশালী হয়নি। ছোট 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 অনেক নেতা মুসলিম লীগে একটা সময় যুক্ত হবেন ভেবে তাকে শক্তিশালী করেছিল। ইনফ্যাক্ট তরুণ বয়সে, কম বয়সে কলেজে পড়ার সময় শেখ মুজিবুর রহমানও, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও তো মুসলিম লীগের কাছাকাছি চলে এসেছিলেন, সক্রিয়ভাবে তার হয়ে কাজ করেছিলেন। মুসলিম লীগ আইডেন্টিটি কি বাংলায় বা ভারতে আবার নতুন করে বড়ভাবে তৈরি হচ্ছে, এবং এতে কি বিজেপি শক্তিশালী হবে না দুর্বল হবে, তৃণমূল শক্তিশালী হবে না দুর্বল হবে, এটার আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। কিন্তু একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।